আমরা এখানে এই যুদ্ধ হোক, রাজনীতি হোক, যা কিছু আলোচনা করি, বিশেষত আমাদের এই গণমাধ্যমে, এটি আসলে পশ্চিমের ভাষায় তাদের দেখা চোখে তাদের উপস্থাপনাকে এই মানে আমরা শুধুমাত্র ডিসিমিনেট করি। মানে তারা যে ভাষায় কথা বলে, তারা যে তথ্য উপস্থাপন করে, সেটিকেই শুধুমাত্র আমরা এখানে রিপিট করি। ইউক্রেন এবং রাশিয়া যখন লিপ্ত হয় পরস্পরের সাথে সংঘাতে, আমরা তখন তাই সেটাকে বলি যুদ্ধ। আসলে আমরা বলি না, পশ্চিমীরা তারা এটাকে বলে যুদ্ধ। আর ইসরায়েল যখন আক্রমণ করে তখন আমরা এটাকে বলি সংঘাত। আসলে কোনোভাবেই এটি ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের চেয়ে ভিন্ন চরিত্রের কিছু না, এটিও যুদ্ধ। কিন্তু তারা এটিকে যুদ্ধ বলতে চায় না এ কারণে যে শুরুটা তারা করেছে, অতএব এটা এখনও যুদ্ধের পর্যায়ে যায়নি। এটি একটি উদাহরণ যে তাদের ভাষায় আমরা কথা বলি। আমি বলতে চাই যে এটা ইতিমধ্যে যুদ্ধে রূপান্তরিত হয়েছে। ইসরায়েল ইরান যুদ্ধ এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই অর্থনীতির উপরে এর কী প্রভাব পড়ে, এটি তো আমার বিষয়। যাওয়ার আগে দু তিনটি বিষয়কে সামনে রাখার চেষ্টা করি। হলো যে প্রথমে এই ম্যাপটা যদি একটা, আপনার যদি এখানে এটা তো দেখানো যাচ্ছে না, আমরা যদি ম্যাপটা, সারা পৃথিবীর ম্যাপটা সামনে রাখতে পারতাম, যেখানে ইরানের এই লোকেশনটা কোথায়, ইসরায়েলের লোকেশনটা কোথায়, এবং তার সাথে সম্পর্কিত কৌশলগত অন্যান্য এই এলাকাগুলো কী কী, এই জায়গায় আমরা এই পটভূমিতে বলি যে ইরানের সাথে সম্পর্কিত তিনটা জলপথ খুব কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তার একটি হচ্ছে হরমুজ প্রণালী, একটা হচ্ছে পারস্য উপসাগর, আর আরেকটি হচ্ছে সুয়েজ খাল। তো এই বিষয় তিনটি এই আলোচনার জন্য খুব প্রাসঙ্গিক, এটা আমি শুধু একটু বলে রাখলাম। আর পটভূমিতে বলি বেশ কয়েকটা বিষয় যদি আমরা একটু চিন্তায় রাখি, যে এই যে যুদ্ধটা শুরু হলো, এটা কিন্তু হঠাৎ করে আজকে 2025-এ ইসরায়েল আক্রমণ করলো। আসলে আক্রমণটা এটা একটা স্তরের সে আর নতুন আক্রমণ তো অনেক আগে থেকেই শুরু হয়েছে, এবং এই দ্বন্দ্বটা শুরু হয়েছে সাম্প্রতিক কাল থেকে। খুব কাছে থেকে যদি আমরা শুরু করি, আপনারা অনেকে জানেন যে ইরানের যে পাহলভি রাজবংশ, যেটা 25 থেকে 41 পর্যন্ত ছিলেন এই রেজা শাহ পাহলভি, পরে তার ছেলে 41 থেকে 1979 পর্যন্ত। তো এই রাজবংশটা পুরোপুরিভাবে ছিল পশ্চিমীদের প্রতি আনুগত্যশীল একটি এই রেজিম। তো আমরা অনেকেই শুনেছি ইরান বিপ্লবের কথা। এটা হচ্ছে 78-79-এর সময় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব ইরানের। এটি ছিল আসলে ওই রেজা পাহলভীদের মানে ওই বংশ পরম্পরার একত্ববাদী শাসনের বিরুদ্ধে সাধারণ জনগণের একটি আন্দোলন। তো সেখানে এর আগ পর্যন্ত ওই রেজা শাহের সাবাকের নাম আপনারা শৌখিন থাকতে পারবেন। সাবাক হচ্ছে যে এখন মানে একটা গুপ্ত সংগঠন, সরকারের গুপ্ত সংগঠন, যারাই ওই পশ্চিমের বিরোধিতা করত বা ওই রেজা শাহের বিরোধিতা করত, তাদেরকে খুন করা হতো। তো এরকম কয়েক লক্ষ মানুষকে কিন্তু খুন করা হয়েছিল। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যে ইসলামী বিপ্লব করতে পেরেছিল, তার পেছনে কিন্তু এই খুনগুলো একটা বড় কারণ। সাধারণ মানুষ এই চোখের সামনে এগুলো দেখে তারা অতিষ্ঠ হয়েছে, এবং যে কারণে তারা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পিছনে এই সংঘবদ্ধ হয়েছিল। তো আমরা এই যুদ্ধটা আমরা মনে রাখি যে এই একটি ঘটনা হচ্ছে এই রেভুলেশন, 78-79-এর ইসলামিক রেভুলেশন লেড বাই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এক। দ্বিতীয় বিষয়টা মনে রাখি যে এর পরই ইরান যুদ্ধ, মানে যে 79-এর রেভুলেশন হলো ইরানের সাথে, পরপরে আবার ইরানের সাথে ইরাকের যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো। এগুলো সব কিন্তু সাজানো ঘটনা,
বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য এই প্রথমে রেয়াজ আসাদেরকে নিয়ন্ত্রণ করতে বা তাদের আনুগত্য পাওয়ার যে চেষ্টাটা, এটা শেষে বলতে পারলে আমার বোধহয় ভালো হতো। মানে কেন এই কথা আসছে, উদ্দেশ্য একটা, কী উদ্দেশ্য সেটা সব শেষে বলি। প্রথম হলো যে ওই রেয়াজ আসাদেরকে প্যাট্রোনাইজ করতে পশ্চিম। দ্বিতীয়ত হলো যখন ইসলামিক রেভলিউশন ঘটলো তখন এটার আবার একটা বিকল্প, মানে ওখানে যখন হেরে গেল পশ্চিমেরা, তখন আবার নতুন দ্বন্দ্বের জায়গা খুঁজে বের করলো, সেটা হলো ইরাকের সাথে তার যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো, ওই শিয়া সুন্নি নাম করে যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো। তো চললো 8 বছর, 80 থেকে 88 পর্যন্ত ইরাক ইরান যুদ্ধ। এই যুদ্ধ যখন শেষ হলো তখন আবার এখন এরপরে আবার ইরাকের, আমরা জানেন যে সাদ্দাম হোসেনের নিরস্ত্রীকরণ নিয়ে, পারমাণবিক নিরস্ত্রীকরণ, একটু আগে আমার ভাই বললেন, হ্যাঁ, তো রায়ান ভাই বললেন যে যে এই আসলে তো কিছু পাও, এটা ছিল একটা মিথ্যা অভিযোগ আর কি। মানে তাকে সোজা কথা একটা বিশেষ যে আলটিমেট উদ্দেশ্য যেটা বলছি যে সবশেষে বলি, সেটা অর্জনের জন্য। আর এরপরে গত বছর আবার আপনারা জানেন খেয়াল থাকে, দামাস্কাসে প্রথম ইসরায়েল একটা এই ইরানের যে কনসুলেট আক্রমণ করার পরে ওদের শীর্ষস্থানীয় একাধিক সামরিক এবং বেসামরিক কর্মকর্তা নিহত হন, এবং ওখান থেকে গত বছরের এই পর্যায়ের সূচনা। আর এই বছর তো আপনারা জানেন। এবং ভণ্ডামিটা হচ্ছে, সরি আমি খুব শব্দ ব্যবহার করছি, ভণ্ডামিটা হচ্ছে যে ইরানকে নিরস্ত্রীকরণের আলোচনায় ধারাবাহিকভাবে আমেরিকার সাথে তার কিন্তু ডায়লগ হচ্ছিল। ওমানের মধ্যস্থতায় আপনারা জানেন 15 তারিখে ষষ্ঠ বৈঠক হওয়ার কথা ছিল, তো আর 13 তারিখে আক্রমণ করলো ইসরায়েল। এই যে এর আগে আরও 5টা, এরপরে তার বৈঠক হওয়ার প্রশ্নই আসে না, এই যে আগে আলোচনাগুলো হলো, এগুলো ছিল এক ধরনের ছল চাতুরি। এই ছল চাতুরির আওতায় ইসরায়েল তার কৌশলগত এই প্রস্তুতিগুলো সম্পন্ন করা। তো এই যে পটভূমিটা বললাম, রেজা শাহ পাহলভীদেরকে প্যাট্রোনাইজ করা, ইরানের ইসলামী রেভলিউশনে হেরে যাওয়ার পর আবার ইরাক ইরান যুদ্ধ লাগিয়ে দেওয়া, আবার যুদ্ধ শেষে যাওয়ার পরে আবার সাদ্দাম হোসেনের পেছনে লাগা, আবার সাদ্দাম হোসেনের পর থেকে আবার এই যে এখন নতুন করে ডায়ালগ করা এই নিরস্ত্রীকরণের নামে, এই সমস্ত কিছুর আসলে মূল উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্রের উপর তার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। অন্যগুলো হচ্ছে এগুলো মানে আশপাশের আলতু ফালতু কথা আর কি। মূল বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্রকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করা। সেটি সেই শাহের আমলে যেরকম ছিল, এই ইরাক ইরান যুদ্ধের সময় সেই একই ছিল, এই সাদ্দাম হোসেনের সময় সেই ছিল, মানে এখনও, মানে আসল উদ্দেশ্য হচ্ছে এটি। তার সাথে আর দুটো উদ্দেশ্যকে আমরা এখানে বলতে পারি, যে ওইটা মূল উদ্দেশ্য, পাশের দুটো হচ্ছে পার্শ্ব উদ্দেশ্য। সেটি হচ্ছে যে ইমিডিয়েট এখন ইরানে তারা এই প্রেজেন্ট রেজিমকে সরাতে চায়। কেন সরাতে চায়? কোনোভাবেই এই যুদ্ধ করেও তাদেরকে হটানো যাবে না। এমনকি এই যে যুদ্ধ লাগলো, আমরা জানি না শেষ পর্যন্ত কি দাঁড়াবে, তারপরেও যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের অভিমত হচ্ছে যে আলটিমেটলি একটা নেগোসিয়েশনেরই চেষ্টা করবে। কারণ আমেরিকার যুদ্ধ করার কোনো খায়াস থাকার কোনো কারণ নাই, কিন্তু এটাকে এরকম একটা জিনিস যুদ্ধ পরিস্থিতি তৈরি করা তার দরকার আছে। একটা হলো তেল ক্ষেত্রের উপর নিয়ন্ত্রণ তো বটেই, আরেকটি হচ্ছে অস্ত্র বিক্রিও কিন্তু পশ্চিমের একটা বড় কারণ। কারণ এরকম একটা পরিস্থিতি থাকলে ওই অন্যান্য পাওয়ারগুলোও কিন্তু তাদের যুদ্ধ প্রস্তুতি, সামরিক প্রস্তুতির জন্য চীনও মনে করবে যে আমার ওই ফাঁকে একটু শক্তি বাড়ানো দরকার, রাশিয়াও মনে করবে যে আমি তো বেশ কিছু আর্মস অ্যামুনিশন ইউক্রেনে হারিয়েছি, এইটাও আমার একটু রিভাইভ করা দরকার, এবং অন্যান্যরা ভারত করছে, এরকম সবাই আর এই প্রস্তুতিগুলো হওয়া মানে হচ্ছে পশ্চিমের অস্ত্র বিক্রি চাঙ্গা হওয়া, এবং তাদের ইকোনমিকে চাঙ্গা করার জন্য এটা খুব জরুরি। আর দ্বিতীয়ত হলো যে তাদের ইকোনমির জন্য তো ওই তেলের সাপোর্ট তো লাগবেই। এটা তো এই তিনটা বিষয়ে আমরা বলতে পারি যে আমাদের এই দুটো পার্শ্ব বিষয়, মূল বিষয় তেল ক্ষেত্র।
এখন যুদ্ধ লাগার পরে কি হয়েছে, আমরা যে পশ্চিমের চোখে, এটা অবশ্য একদম গতকাল থেকে আবার আলোচনায় আসছে, এর আগ পর্যন্ত ছিলই না আলোচনাটা, এটা কে যেন প্রথম গতকাল হুমায়ুন কবির সাহেব কোন চ্যানেলে যেন বললেন, ভালো লাগলো শুনে, এখন এটা ব্যাপকভাবে সবাই আলোচনা করছেন যে আপনি ইরানের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করছেন পারমাণবিক, তো ইসরায়েলেরও তো পারমাণবিক 100-র উপরে মারণাস্ত্র আছে, তো সেটা নিয়ে আপনি আলোচনা করেন না কেন? তো ইরানের জন্য যদি সেটা না জায়েজ হয়, তা ইসরায়েলের জন্য জায়েজ হয় কেমন করে? এবং পৃথিবীতে আরও অনেকেরই এই এই নিউক্লিয়ার ওয়েপন আছে, তো সেগুলো নিয়ে আপনি আলোচনা করেন না কেন? তো এই আলোচনাটা আমরা এই খুব দেরিতে শুরু করলাম কেন জানেন? মানে আমরা তো আসলে আমাদের মিডিয়াতে, বা এই সাবিদিন ভাই কিছু মনে করবেন না, আপনি মিডিয়ার মানুষ, মানে এটা শুধু একা তো মনিকবার তার কাজ না, মানে সামগ্রিকভাবে আমাদের মিডিয়া তো পরিপূর্ণ, মানে প্রায় 95% হচ্ছে পশ্চিমের মিডিয়ার উপর নির্ভর, ওখান থেকে যা আমরা সেটাই শুনে শুনে লিখি বা সেটাই শুনে শুনে বলি। যাই হোক, এইবার এই আমি যা যা বললাম এগুলো হচ্ছে এই তার পারিপার্শ্বিক আলোচনা। মূল আলোচনায় আসে আমাদের অর্থনীতি, যেটা আমাকে বলতে বলা হয়েছে যে কি প্রভাব পড়বে আমাদের অর্থনীতির উপরে। 39-এর মন্বন্তরের কথা আপনারা জানেন, উপমহাদেশের যে দুর্ভিক্ষ, প্রচুর মানুষ মারা গিয়েছিল না খেয়ে। তো এই খাদ্যের অভাবে প্রচুর মানুষ যেমন 39-এর মন্বন্তরে মারা গিয়েছে, এই মন্বন্তরকে ভিত্তি করে বহু মানুষ এই উপমহাদেশে নতুন করে বিত্তবান হয়েছে। এই অর্থাৎ এরকম একটি মন্বন্তর তার জন্য সম্পদ সৃষ্টির একটা উসিলা তৈরি করে দিয়েছে। এবং পৃথিবীতে আজ পর্যন্ত এরকম প্রতিটি যুদ্ধ, প্রতিটি এরকম অনাচারের ঘটনা একটি বিশেষ শ্রেণীকে এই সম্পদ কুক্ষিগতকরণের সুযোগ এনে দিয়েছে। সেই মানে এটা শুধুমাত্র এই উপমহাদেশে না, সারা পৃথিবীতে এমনটি ঘটেছে। তো আমরা কি দেখেছি যে মন্বন্তরের ঘটনায় এই উপমহাদেশে নতুন নতুন যারা, যেমন আমাদের এটা আপনারা এই একটু হার্ট হবেন, মানে খুব কাছের, যে আমাদের নবাব পরিবারের, ঢাকার নবাব পরিবারের বিকাশ, এটিও কিন্তু এই ধরনের এই সুযোগ থেকে এই এই তাদের সম্পদের উৎপত্তির সূত্র। চামড়ার লবণ বিক্রির ব্যবসা থেকে, এবং সেই চামড়া এবং লবণ বিক্রির ব্যবসা কীভাবে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছিল সেটা অন্য আলোচনা আমি আসছি না, কিন্তু বলে রাখলাম যে তাদেরও এই সম্পদের শুরু কিন্তু এরকম উপলক্ষ থেকে। দ্বিতীয়ত আসে একদম কাছ থেকে করোনা। এই সাম্প্রতিক কালে যারা অর্থ পাচার করেছে, আমরা জানি ব্যাংকগুলো লুট করেছে, রাষ্ট্রীয় সম্পদ এই যে আমরা বলি যে 15 বছর কি করেছে, এই করোনার সময়ে এর মধ্যে সবচেয়ে বেশি আনুপাতিক হারে সময়ের বিবেচনা যদি নেন, 15 বছরের মধ্যে সবচেয়ে বেশি করেছে এই করোনাকালীন সময়ে, কারণ করোনা তাদেরকে সুযোগ করে দিয়েছে। অর্থাৎ আমরা মানে করোনা আমাদের জন্য মৃত্যুর ঝুঁকি, কিন্তু কিছু কিছু মানুষের জন্য আরও সুযোগ, এবং এখন যদি আবার করোনা ফিরে আসে তারা আরও খুশি, কারণ তাদের জন্য এই সম্পদ তৈরির একটা নতুন উপলক্ষ তৈরি হবে। একইভাবে ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ লাগলো, আমাদের এখানকার অনেক মানুষ খুশি, কারণ এই উপলক্ষে ওই তেলের দামের কথা বলে, আসলে তেলের দাম যদি 1% বাড়ে, আমি অন্যান্য সব দাম বাড়িয়ে দিচ্ছি 10%, 15%, অর্থাৎ এটা আমার জন্য একটা আশীর্বাদ ইউক্রেন যুদ্ধ। এই ধারাবাহিকতায় ইসরায়েল ইরান যুদ্ধ আমাদের দেশের বহু অর্থনীতির সাথে যুক্ত ব্যবসায়ী এবং অন্যান্যদের জন্য একটা বিরাট সুযোগ। এবং এইটা আমি জানি না, এই সাবিদিন ভাইয়ের কাছে আমার সাবমিট করা আছে বিষয়টা, তো সেটা হলো যে এই একদম প্রথম ইম্প্যাক্ট হচ্ছে কিছু মানুষ বসেই আছে যে এই তাড়াতাড়ি এই উপলক্ষে আমাদেরকে একটা ক্রাইসিস ফান্ড করে দেন, আমরা ঋণের টাকা যাতে দেরিতে পরিশোধ করতে পারি সেই ব্যবস্থা করে দেন, আমাদেরকে কিছু ভর্তুকি বাড়িয়ে দেন। আসলে এগুলো হচ্ছে একটা হইচই বাদিয়ে দিয়ে মাঝখান থেকে কিছু ফায়দা লুটা। এটি হচ্ছে প্রথম এই প্রতিক্রিয়া আমার অর্থনীতির উপরে। অর্থাৎ এইটাকে একটা সাধারণ এই মানুষকে একটা ধাঁধায় ফেলে এই সুযোগগুলো নিয়ে সম্পদ কক্ষিগত, রাষ্ট্রীয় সম্পদ কক্ষিগত করা এক। দ্বিতীয়ত হচ্ছে যে যেমন এটা আমি এই মিডিয়ার প্রতি সম্মান রেখে বলি, যেমন এটা আমি যে শুধু কাগজে দেখলাম যে এই সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে যে এই তেলের দাম বাড়বে কিনা, তো পরে অর্থমন্ত্রী মহোদয় অত্যন্ত বিচক্ষণ মানুষ, উনি এই বিষয়গুলো খোঁজখবর রাখেন, তো বলছে না আপাতত আমরা বাড়াচ্ছি না। তো আমার কাছে খুব মানে ই হয়েছে, যিনি প্রশ্ন করেছেন যে সাংবাদিক ভাই, আমার কাছে মনে হয়েছে প্রশ্নের ধরন থেকে যে উনি বিষয়টা সম্পর্কে একটু তথ্যের ঘাটতি আছে। আমরা যখন তেলের মধ্যপ্রাচ্যে কোনো গণ্ডগোল লাগলেই ভাবি
যে এর প্রথম প্রভাব হচ্ছে তেলের উপরে, অবশ্যই তেলের উপরে, কারণ এই তেলের মূল উৎস তো কিন্তু আপনারা জেনে রাখবেন যে মধ্যপ্রাচ্য পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী এলাকা না। পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী এলাকা হচ্ছে আমেরিকা, ইউএসএ আর কি, এবং রাশিয়া। তারা সবচেয়ে বেশি এই তেল উৎপাদন করে, কিন্তু নিজের তেলটা রিজার্ভ রাখে। এখানে মধ্যপ্রাচ্যের তেল নিয়ে তারা কারখানা চালাচ্ছে, তাদেরটা অব্যবহৃত থেকে যাচ্ছে। যাই হোক, আমরা যখন সাংবাদিক মহোদয় জিজ্ঞেস করলেন যে তেলের দাম বাড়বে কিনা, তো অর্থমন্ত্রী মহোদয় বলছেন আপাতত চিন্তা ভাবনা করছি না। কেন চিন্তা করছি না তার কারণটি স্পষ্ট করি, যেটি এই যে আমরা ভাষা তত্ত্বের ভিত্তিতে যখন প্রশ্ন করি আর কি, এবং এটা অনেক সময় ক্ষতি হয়, এরকম মানে উস্কে দেয় পরিস্থিতিকে, এই জনস্বার্থ ক্ষুণ্ণ হয়। বাংলাদেশ তার তেলের প্রায় ৮০% আমদানি করে মধ্যপ্রাচ্যের বাইরের অন্য দেশ থেকে। তেল মধ্যপ্রাচ্যের, কিন্তু আমদানি করে সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ভারত থেকে, ইন্দোনেশিয়া থেকে, জাপান থেকে, ইভেন কিছু চীন থেকে। অল্প কিছু তেল আমদানি করে আরব আমিরাত এবং ওমান থেকে। এই জায়গাটা কেন হচ্ছে না? এই তো আরেক মানে এই শোষণ প্রক্রিয়ার আরেক কষ্টকর দিক। সেটি হচ্ছে আমরা 52 সনের পর 61 সনে ইস্টার্ন রিফাইনারি বানিয়েছি চিরঙ্গে, মানে আমাদের একমাত্র তেল পরিশোধনাগার, মানে জ্বালানি তেল পরিশোধনাগার। তারপরে আজ পর্যন্ত এই 61 সনের পরে কত বছর চলে গেল, বোধহয় 66 বছরের মতো। এই 66 বছরের মতো দ্বিতীয় আরেকটা রিফাইনারি আমরা বানাতে পারলাম না। ইনফ্যাক্ট বানাইনি ইচ্ছে করে, কিছু মানুষের ব্যবসায়িক সুবিধার জন্য। কারণ আমি যদি ইস্টার্ন রিফাইনারির মতো আরও 5টা রিফাইনারি বানাতাম, তাহলে আমার তেল ওই সিঙ্গাপুর থেকে আমদানি করতে হতো না। তাহলে আমি ক্রুড অয়েল মধ্যপ্রাচ্য থেকে সরাসরি আমদানি করে রিফাইন করে আমি আরও অনেক কম মূল্যে আমার বাজারে বিক্রি করতে পারতাম। কিন্তু কিছু মানুষ তার সুবিধা লোটার জন্য এগুলো যারা প্রসেস করে বিক্রি করে, সিঙ্গাপুরের তো আর নিজের তেল নাই, সে তো তেল উৎপাদন করে না, ইন্ডিয়া তো তেল উৎপাদন করে না, তার কী করে তারা ক্রুড তেল আমদানি করে এরকম ইস্টার্ন রিফাইনের মতো প্রসেসিং ইউনিট করে সেইটা আমাদের কাছে উচ্চ দামে বিক্রি করে। এখন এই ঘটনা আমরা এখন বোধ হয় একটা সুযোগ এসছে, মানে এইটা নিয়ে লেখালেখি আমি মনে করি যে বণিক বার্তার মতো পত্রিকা লেখাই হচ্ছে। আপনাকে যদি এনকারেজ করেন সাবিদিন ভাই, আমি এই বিষয়টা যে এখন এই বিষয়টাকে সামনে আনা দরকার, যে এই যে এরকম ক্রাইসিস আমরা কি আজকে যদি আমাদের রিফাইনারি থাকতো, তাহলে আমাদের এই তেলের ক্রাইসিসে আমরা কিন্তু একটা সেফ সাইডে থাকতে পারতাম। অতএব ইমিডিয়েট আমাদের কিছু রিফাইনারি করা উচিত। আমি যতটুকু জানি বহু প্রাইভেট উদ্যোক্তা, বহু না কিছু বেশ কয়েকজন প্রাইভেট উদ্যোক্তা এরকম রিফাইনারি করার জন্য গভর্নমেন্টের কাছে প্রপোজাল দেওয়া আছে, কিন্তু অনুমতি দিচ্ছে না। অনুমতি দিচ্ছে না মানে সরকারের ভেতরকার আমলাতন্ত্রের সুবিধা তারা ক্ষুণ্ণ হতে দিতে চায় না, সোজা কথা এটা। তো এখন এই তেলের দামের উপর আমাদের প্রভাব পড়বে, কিন্তু আমাদের প্রথম যেটা করণীয়, আমি সুপারিশগুলো একসাথে বলে ফেলছি। প্রথমটার ক্ষেত্রে বলি না, ঠিক আছে পরেই বলি, কারণ আবার একটা বাদ পড়ে গেল। আমাদের এই যে তেলের দামের ক্ষেত্রে এই ইমিডিয়েট এফেক্ট হবে না যদি ওই দেশগুলোর সাথে আমরা আমাদের ইতিমধ্যেকার যে সমস্ত নেগোসিয়েশন আছে, সেই নেগোসিয়েশনগুলোর আওতায় যদি জরুরি ভিত্তিতে ওইগুলোকে আমরা এই ওয়ার্ক অর্ডারে ট্রান্সফার করতে পারি। এরকম আমি যতটুকু জানি যে এরকম এই ইন্দোনেশিয়ার সাথে, ইন্ডিয়ার সাথে এবং অন্যান্য অনেকগুলোর সাথে এরকম নেগোসিয়েশন পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে আছে, যেগুলোর প্রাইস আগের প্রাইসে আছে সেই প্রাইস। অর্থাৎ যদি সিঙ্গাপুর এখন নতুন করে তেলের দাম বাড়ায়ও কথার কথা, কিন্তু বাংলাদেশের সাথে যে বার্গেনিং ছিল এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, তারা ওই আগের দামেই আমাদের কাছে বিক্রি করবে। এই জায়গাটা আমরা মনে রাখি। সুপারিশগুলো আমরা পরে আমি আসছি। থার্ড হচ্ছে সবচেয়ে বড় প্রভাব, দুইটা কম ইম্পর্টেন্ট আগে বললাম, আসলে 1 নম্বর প্রভাব পড়বে আমাদের রেমিটেন্সের উপরে, পড়বে। এখন কারণ এই আমাদের ইরানে খুব অল্প লোক কাজ করে, ফলে ইরানের সাথে সরাসরি সম্পর্কিত না রেমিটেন্সের বিষয়টা, বা ইরান থেকে আমাদের খুব বেশি রেমিটেন্স আসেও না, কিন্তু ইরানের যে প্রভাব পুরা মধ্যপ্রাচ্যের উপর পড়ছে, সেটার কারণে কিন্তু এই রেমিটেন্সের উপর প্রভাব পড়বে। রেমিটেন্সের ক্ষেত্রে কী হয়, আপনারা ধরেন এই দেশে মানে মিডল ইস্টে যারা, যে সমস্ত দেশে আমাদের এই শ্রমিক ভাইয়েরা থাকেন, তারা তাদের মন মানসিকতার ধরনটার সাথে যদি চিন্তা করে, তারা হয় যে এরকম যে কোনো ক্রাইসিস যখন হয়, তখন ওই যে এইটাকে আপৎকালীন সময় ভেবে তখন আবার তারা ওই যে এই হুন্ডি হোক, নিজের কাছে জমিয়ে রাখা হোক, বিভিন্ন হোক, এরকম করে তারা একটু ডিসকারেজড হয়ে যায়, মানে এই রেমিটেন্স পাঠানোর ব্যাপারে। দ্বিতীয়ত হচ্ছে এই সত্যি কিন্তু প্রচুর লোক কিন্তু ওখান থেকে ছাঁটাই হবে। থার্ড হলো যদি ছাঁটাই নাও হয়, নতুন লোকের রিক্রুটমেন্ট, অর্থাৎ আপনি যে লোক পাঠাবেন এই সম্ভাবনাটা একেবারেই কমে যাবে। তো
ওই দুইটা তাহলে পাশাপাশি বলি, একটি হচ্ছে যে রেমিটেন্স আমার কমে যাবে, আর চতুর্থ হচ্ছে আমার জনশক্তি রপ্তানিও কমে যাবে। অর্থাৎ একটা হচ্ছে এক্সিস্টিং যারা ওখানে কাজ করছে তাদের কাছ থেকে আমি রেমিটেন্সটা কম পাবো, আর দ্বিতীয়ত হচ্ছে আরও যে ভবিষ্যতে লোক পাঠিয়ে বাড়তি রেমিটেন্সকে যোগ করতে পারতাম সেটাও হবে না, কারণ আমি এখন লোক পাঠাতে পারবো না। আর এই লোক পাঠানোর সাথে আরেকটা বিষয় দুর্ভাগ্যজনকভাবে জড়িত, বাংলাদেশের যে সমস্ত খাতগুলোর সাথে সবচেয়ে বেশি অপকর্ম জড়িত তার মধ্যে এই জনশক্তি রপ্তানি হচ্ছে একটা আর কি। মানে এখানে যারা যে ব্যবসায়ীরা যুক্ত আর কি, এই 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 এরা হচ্ছে মানে সবচেয়ে অশালীন শব্দ বলি যে ধান্দাবাজ, এবং এই এই মানে এরা নানাভাবে, আর এটার কারণ হচ্ছে তার যে ক্লায়েন্ট অর্থাৎ যে যাদেরকে আমরা পাঠাচ্ছি এরা গ্রামের একদম নিরীহ সাধারণ পরিবারের লোকজন, এদেরকে ঠকানো, এদের সাথে প্রতারণা করা খুব সহজ আর কি। তো এই জায়গায় তো এই ফলে আমাদের জনশক্তি রপ্তানির উপর একটা চাপ পড়বেই, নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এরপরে আমরা আসি ছোটো ছোটো কয়েকটা বিষয়, সেটা হলো তেল ছাড়াও কিন্তু মধ্যপ্রাচ্যে আমরা প্রচুর রপ্তানি করি, প্রচুর, যেটা খুব ইদানিংকালে আরও বেড়ে যাচ্ছে, বিশেষত শাক সবজি, মাছ, ফলমূল, অন্যান্য এই রপ্তানিগুলোর উপরে এখন আমাদের কিন্তু একটা সমস্যা তৈরি হবে। তো এর আগে এই বিডিএসের আলোচনায় আমাকে বলতে বলা হয়েছিল যে আমাদের বিকল্প রপ্তানি এই ক্ষেত্র খুঁজে পাওয়া যায় কিনা। এই মুহূর্তে কিন্তু একটা সময় যে আমাদের এই তখন আলোচনা করেছিলাম আমরা মূলত গার্মেন্টস নিয়ে, আমরা এখন আলোচনা করি যে মধ্যপ্রাচ্যকে আমাদের এখন ভাবতে হবে যে আমরা যা যা রপ্তানি করি এইটাকে এখন বিকল্প এই জায়গা খুঁজতে হবে আমাদেরকে। এটা পণ্য রপ্তানির ক্ষেত্রে যেমন ভাবতে হবে, আমরা যে শ্রমিক পাঠাই এই জায়গায়ও কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা মধ্যপ্রাচ্যের ছাড়া অন্য কোনো দেশে আরও লোকজন পাঠাতে পারি কিনা। এই জায়গায় আমাদের একটা দুর্বলতা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। সেটি হচ্ছে যে আমরা যে শ্রমিকদেরকে পাঠাই এরা তো সব নন টেকনিক্যাল লোক, আনস্কিল্ড। এদেরকে এই মিডল ইস্টের এই যে এই রাস্তা ঝাড়ু দেওয়া ছাড়া, উইথ ডিউ রেসপেক্ট, আমি তাদেরকে সম্মান করে করি, মানে এই জাতীয় অড জব ছাড়া তো আর তাদেরকে অন্য কোথাও পাঠানো সম্ভব না। আমি যদি বিকল্প খুঁজতে চাই প্রচুর সুযোগ আছে ফার ইস্টে, অর্থাৎ নিউজিল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া এদিকে, কিন্তু ওখানে পাঠাতে হলে আপনার টেকনিক্যালি সাউন্ড লোক লাগবে। এই লোকগুলো আমরা তৈরি করতে পারছি না, এই লোকগুলো আমাদের তৈরি করতে হবে। আমি মনে করি যুদ্ধ আমাদেরকে একটা ওই করে দিয়েছে যে এই কাজটা এখন তোমাদের নিয়ে বাধ্য হয়ে করতে হবে এই কাজটা। তারপরে হচ্ছে এই যেটা আলোচনায় একেবারেই নাই, মিডিয়াতে আমি কোথাও দেখি নাই, সেটি হচ্ছে যে সেন্ট্রাল এশিয়ান যে কান্ট্রি, আমাদের নতুন রপ্তানি গন্তব্যের একটা নতুন ক্ষেত্র হচ্ছে সেন্ট্রাল এশিয়ার এই যে 14-15টা নতুন রাষ্ট্র, কী বলে এই তাজাকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, এই যে মানে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসা যে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি, এগুলো কিন্তু আমাদের নতুন রপ্তানি গন্তব্য। এই জায়গাটা কিন্তু এখন আমাদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা যুদ্ধের অংশ না, কিন্তু তাদের দেশ থেকে পণ্য আনা নেওয়ার যে রুটগুলো, জলপথগুলো, এগুলো সব এখন এই যে এই 3 পথের করোনা, হয় এটি পার্সিয়ান গালফ হয়ে আসবে, না হয় এটি হরমুজ প্রণালী হয়ে আসবে। অতএব তারা অবশ্য ইয়ের দিকে যাওয়ার দরকার নাই, ওই সুয়েজ খাল ব্যবহারে তাদের দরকার হবে না। তো এই জায়গাটাও এই সেন্ট্রাল এশিয়াতে যে আমাদের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু অনিবার্য। এইটা আমি মনে করি এটা নিয়ে আলোচনা হওয়া দরকার ব্যাপকভাবে। আরেকটা হচ্ছে যে আমরা এই তেল ছাড়াও অন্যান্য পণ্য তো বিদেশ থেকে আমদানি কিছু করি, তবে রপ্তানি করি সবচেয়ে বেশি। এবার সুপারিশগুলো যদি আমি গুছাতে যাই, আমরা প্রথম বলেছিলাম যে এটি যদি বিডিএসএফের সুপারিশপত্র মানে প্রতিটাকে এই আলোচনা নিতে একটা সামান সাবস্টেন্স হিসেবে সুপারিশে আসা যায়। 1 নম্বর সুপারিশ হচ্ছে ওই যে ধূর্ত ব্যবসায়ীরা এখন ইমিডিয়েট ও নগদ ভর্তুকি, বিলম্বে ঋণ পরিশোধ, এই ক্রাইসিস ফান্ড, এগুলো সুযোগ সুবিধা নেওয়ার জন্য যেরকম ওই যে ইসের সময় করোনার সময় নিয়েছে, এই জিনিসগুলোকে অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য আর যে সমস্ত মন্ত্রণালয় যুক্ত তাদের স্ট্রিক্টলি এই ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। কোনোভাবেই এই সমস্ত আবদার পূরণ করা যাবে না। আমি মনে করি একটা ফলো আপ এই মিডিয়া করতেই পারে, বণিক বার্তা তো অবশ্যই করতে পারে, খোঁজখবর রাখা যে এই ধরনের প্রস্তাব দিয়ে কোন কোন ব্যবসায়ী সংগঠন যে তদবির করছে এবং সেগুলোকে গভর্নমেন্ট কীভাবে এন্টারটেইন করছে, অ্যাড্রেস করছে, কি করছে না। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম সুপারিশ হচ্ছে গভর্নমেন্টকে অত্যন্ত স্ট্রিক্টলি এগুলোকে ফেস করতে হবে এবং এগুলোকে রিফিউজ করতে হবে, স্ট্রিক্টলি রিফিউজ করতে হবে। এবং এই ক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে আমাদের করোনাকালীন সময় আমরা যা করেছি, যে লুটপাটগুলো হয়েছে সেই লুটপাট যেন পুনরাবৃত্তি না ঘটে। 1। 2 নম্বর হচ্ছে তেলের ক্ষেত্রে
এইটা নিয়ে একটা আলাদা স্টোরি করেন সাবিদিন ভাই। সেটি হচ্ছে যে আমরা এখন পর্যন্ত গত 55 বছর ধরে যত তেল কেনা হয়েছে, শুধু তেল না, মানে সরকারি কেনাকাটার ক্ষেত্রে আমি যেহেতু সরকারি প্রতিষ্ঠানে কাজ করেছি, অভিজ্ঞতা হচ্ছে আমি আমার নিজের যখন দোকানে যে 1 কেজি আধা কেজি করলা কিন্তু 3 দোকানে জিজ্ঞেস করি, ভাই তোমার কেউ যদি বলে 60 টাকা, আরেকজনের কাছে যাই দেখি আমি 50 টাকায় পাই কিনা, আরেক দোকানে দিয়ে দেখি যে 50 টাকায় পেলেও আবার এর চেয়ে একটু মানটা ভালো কিনা। অর্থাৎ 3-4 দোকান যাচাই বাছাই করে 50 টাকার করলা কেনার জন্য কত চেষ্টা করি, কত শ্রম ব্যয় করি, মেধা চিন্তা ব্যয় করি, কিন্তু সরকারি কেনাকাটার ক্ষেত্রে আমরা এগুলো চিন্তা করি না। তখন মনে করি, বলে যে আমার কাছে তো এই 3টা কোটেশন আছে, কোনটা এটা সবচেয়ে কম নিয়ে নিলাম, কিন্তু এর চেয়ে কমেও পাওয়া যায় কি না এই চেষ্টাটা আমি করি না। কারণ করি না কেন, মনে করি এটা তো ইয়েতে যাবে, সরকারি টাকা দিয়ে যাবে, আমার কি। কখনো রাষ্ট্রের সম্পদকে সে তার নিজের সম্পদের মতো করে শুশ্রূষা করে না, এটি একটি সমস্যা। কিন্তু এই মুহূর্তে আমরা বলি যে একদম যেটা করা উচিত, এই ক্রাইসিসে আমাদের ইকোনমির নানা কারণে কিন্তু এই আমরা একটু সমস্যার মধ্যে আছি। তো ফলে আমি আগের দাম, যদি তেলের দাম বেড়েও যায়, আমি যেন বার্গেন করে সেই পয়সাটা সাশ্রয় করতে পারি, স্ট্রিক্ট বার্গেনিংয়ে যাওয়া উচিত, এটা হচ্ছে দ্বিতীয় সুপারিশ। এবং বার্গেনিংয়ে গেলে সত্যি সত্যি তেলের দাম 5% বা 10% বাড়ার পরেও কিন্তু আগে আমি যে প্রাইসে ইম্পোর্ট করতাম প্রকৃত খরচ কিন্তু তার চেয়ে কমই থাকবে, যদি আমরা স্ট্রিক্ট এই বার্গেনিংয়ের এই জায়গাটা, অর্থাৎ পারচেজের ক্ষেত্রে এইটা করি। আমাদের যে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আছে, তার কাছে আপনারা এই সুপারিশটা তুলে ধরেন, অথবা কোনো একটা রিপোর্ট করে যে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ইন্টারন্যাশনাল পারচেজের ক্ষেত্রে এই ধরনের বার্গেনিং কতটা করে, কি করে না, পরিষ্কার করে না। থার্ড হচ্ছে আমরা আসি যে এই তেলের মধ্যপ্রাচ্য থেকে ওইটার সাথে আরেকটা হলো যে আমরা বার্গেনিং করব, আরেকটা হলো যে প্রিভিয়াস যেগুলো আমরা চলছিল, এই নেগোসিয়েশন চলছিল প্রকিউরমেন্টের জন্য, ওই নেগোসিয়েশনগুলোকে আগের প্রাইসে স্ট্রিক্ট থাকার জন্য সচেষ্ট হতে হবে গভর্নমেন্টকে। কিন্তু সাধারণভাবে আমি আপনি খেয়াল করেন, আপনি গতকাল দোকানে একটা জিনিস এক দোকানদারকে করেছেন যে ঠিক আছে একটা প্রাথমিক দাম করেছেন, আজকে দোকানদার গেলে হয়তো বলবেন না আজকে দাম বেড়ে গেছে না, কিন্তু আপনি তার সাথে হয়তো বলবেন যে ভাই গতকাল তো আপনার সাথে আমার কথা হয়েছিল ওই দামে দেবেন, তো আজকে আমি ঠিক আছে আপনি একটা মাঝামাঝি রাখেন। তো সিমিলার বার্গেনিং কিন্তু আমরাও করতে পারি, যে এই নেগোসিয়েশন তোমার সাথে তো হয়েছিল আমরা আগের প্রাইসে, এখন দাম বাড়লো কিন্তু আমার তো আমি তো করেছি, আলোচনা করেছি তো আগের প্রাইসে, ফলে এই নেগোসিয়েশনে একটা কিছুটা মূল্য সাশ্রয় করা সম্ভব। থার্ড গেল। ফোর্থ হচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে আমাদের ফরেন মিনিস্ট্রির ইনস্ট্রাকশনই সাফিসিয়েন্ট না। আমাদের যে এই দূতাবাসগুলো আছে, আইদার হাই কমিশন অর এম্বাসি অর অন্য ধরনের ডিপ্লোম্যাটিক মিশন, তারা ভাই ওখানে রাজকীয় জীবনযাপন করা ছাড়া কোনো কাজ করে না। আমি এটা একদম নিজের চোখ থেকে দেখে বলি। তো তারা আমাদের যে ওখানে কমার্শিয়াল অ্যাটাচে আছে, আমাদের যে ট্রেড কাউন্সিলর আছে, অন্যান্য যারা, মোদ্দা কথা মিডল ইস্টে যতগুলো ডিপ্লোম্যাটিক মিশন আমাদের আছে প্রত্যেকটাকে বকাবকি করে হোক, রাগারাগি করে হোক, বুঝিয়ে শুনিয়ে হোক, যেভাবে হোক তাদেরকে মোটিভেট করা যে তোমরা ওই রেমিটেন্স যারা পাঠায় তাদের পাশে দাঁড়াও। তারা কখনো আমাদের এই মিশনগুলো এই কাজ করে না। আমাদের উচিত ইমিডিয়েটলি এই মিশনগুলোকে অ্যাক্টিভ করা, পৃথিবীর কোথাওই করে না। আমার একেবারে একদম মানে জীবনের প্রথম অভিজ্ঞতার জায়গায় বলি, সেই অনেক আগে, কত বছর না 1986-এর কথা। তো আমি যখন প্রথমে গেলাম, ব্যক্তিগত কথা হয়ে যায় বাট বলার জন্য আমাদের মিশনগুলোর কী অবস্থা। তো আমি ওই ব্রিটিশ কাউন্সিলের স্কলারশিপে গিয়েছি, বিটিএ বাংলাদেশ, এই ব্রিটিশ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে। তো আমাদের ওই জিওতে বলা ছিল যে ওখানে যে প্রথমে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনকে প্রথমে ইনফর্ম করতে হবে। তো ওখানে যে আমাকে যে আবার যাদের আগে ছিল বাঙালি, ওখানে বললো যে ভাই তুমি যত না যাবে তত ওরা বেশি খুশি। অর্থাৎ মানে তারা তাদের জগৎ নিয়ে আসে, অর্থাৎ আমি গেলাম, আমি তাকে রিপোর্ট করবো, আমাকে সহযোগিতা করার, আমার খোঁজখবর নেওয়ার, এগুলোকে তারা বিরক্ত ভাবে। ওই যে রেমিটেন্স পাঠায় শ্রমিক সৌদি আরবের, তার খোঁজখবর নেওয়া, তার কষ্টের দিকে তাকাও, এগুলো বিরক্তিকর কাজ। তারা ওখানে আছে রাজকীয় হালে চলাফেরা। আমাদের সুপারিশটা হচ্ছে যে এই মিশনগুলিকে অন্তত এই ক্রাইসিসের মুহূর্তে হলেও অ্যাক্টিভ করা দরকার, যেভাবে হোক না কেন। এরপরে হচ্ছে একইভাবে করা দরকার, এইটা আমাদের জনশক্তি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে একসাথে করতে হবে, নাহলে হবে না। যে তারা যেন লোকবল করা, এই যে আমাদের কাছ থেকে নেওয়া বন্ধ করে না দেয়।
এটা কিন্তু যেমন আমাদের প্রধান উপদেষ্টা একটা চমৎকার কাজ করেছিলেন, আপনার যদি খেয়াল থাকে, এই আরব আমিরাত আমাদের বেশ কিছু শ্রমিককে করেছিল না, ছাঁটাই করেছিল না, ওই যে মিছিল করার কারণে। তারপরে এইটা এই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাথে আলাপ করে পরে তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে না। তার মানে প্রমাণ তো সামনে যে এটা নেগোসিয়েশনের মাধ্যমে করা সম্ভব। তাহলে আমি যদি এত বড় একটা মানে ইয়ে থেকে এই শ্রমিকগুলোকে মুক্ত করতে পেরে থাকি, তাহলে এই রেমিটেন্সের পাশে আমি এই ইসের পাশে তারা আমাদের লোকবল যাতে হঠাৎ করে বন্ধ না করে দেয়, এটা আমি করতে পারি না, কিন্তু এই কাজটা আমি করি না। কিন্তু এখন করা উচিত, এই কাজটা করা উচিত। এবার আসে আমরা মিডল ইস্ট থেকে যাই আমদানি করি, তেল এবং অন্যান্য পণ্য, এখন চেষ্টা করা এই তিনটা পথকে, এখন যুদ্ধ লেগে গেছে, কার দোষ কার কী সেটা তো পরের কথা। আমি আমার মিশন কাজ করে কিনা, আমি আমার গভর্নমেন্ট কোন মেশিনারি কী করছে সেটা পরের কথা। কিন্তু এখন এটা বাস্তবতা হচ্ছে যে সুয়েজ খাল, এই পার্সিয়ান গালফ, হরমুজ প্রণালী, এই পথগুলো পরিহার করে আমাকে আমদানি করা, মানে এমন সব দেশ থেকে আমি আমদানি করার চেষ্টা করব যেগুলো এই পথগুলোতে আমার যেতে না হয়। যদি যেতে হয় তাহলে এটা আমার খরচ বেশি পড়বে। যেমন আমরা কিছুদিন আগে এই যে ইসের কথা দেখেছি, যে এই যে সুয়েজ খালটা যে হুতি বিদ্রোহীরা আক্রমণ করার পরে দেখা গেল যে তারা কোনো জাহাজ আর এদিকে সুয়েজ খাল দিয়ে ঢুকে না, তারা সেই ঘুরে পুরা আফ্রিকান ঘুরে অন্তমাসা অন্তরীপ হয়ে পুরা মানে 3 দিনের পথ বেশি অতিক্রম করে, কয়েক হাজার নটিক্যাল মাইল বেশি অতিক্রম করে এই পণ্য নিয়ে আসছে, তাতে আবার খরচ বেশি পড়ে যাচ্ছে। তো এটা এখনকার একই অবস্থা হবে। ফলে আমাদেরকে এখন চেষ্টা করা যে যা যা আমরা আমদানি করব এবং রপ্তানি করব এই পথগুলো অ্যাভয়েড করা। আর আমদানির ক্ষেত্রে এবং রপ্তানির ক্ষেত্রে আমরা এটা শুধুমাত্র এই মিডল ক্রাইসিসের ক্ষেত্রে না, আমরা কেন যেন না, কারণটা জানা আছে আমাদের। সেটি হচ্ছে যেমন আমরা পোশাক রপ্তানি এই ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা হচ্ছে আমাদের মূল বাজার। তো এখন এই অস্ট্রেলিয়ানরাও পোশাক কিনে, জাপানিরাও পোশাক কিনে, এই নিউজিল্যান্ডেরও কিনে, কিন্তু আমাদের গার্মেন্টসের মালিকদেরকে বলেন যে তোমাদেরকে আমি আরও 5% ভর্তুকি বাড়িয়ে দেবো, তোমরা ওদিকে রপ্তানি করো, করবে না। এর কারণ হচ্ছে যে পশ্চিমের বাজারগুলো এখনও পর্যন্ত ধরেন 10টা ভালো পণ্যের পাশাপাশি এই 2টা খারাপ পণ্য ঢুকিয়ে দেওয়ার সুযোগ আছে। মানে কোয়ালিটি কম্প্রোমাইজের সুযোগ ওখানেও আছে নানাভাবে। শুধু পশ্চিমে কোয়ালিটি কম্প্রোমাইজ নাই, ফুডের ক্ষেত্রে, ফুড সেফটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। যেমন আমাদের মানে চিংড়ি শত চেষ্টা করে বহুদিন পর্যন্ত করতে পারে না, মানে ফুড আইটেমের ক্ষেত্রে তারা মানে অত্যন্ত সেন্সিটিভ। বাট অন্যান্য পণ্যের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফাঁকি ঝুঁকির নানা বিষয় আছে। কিন্তু আপনি জাপানের বাজারে যান, নিউজিল্যান্ডের বাজারে যান, অস্ট্রেলিয়ার বাজারে, নো কম্প্রোমাইজ, কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নাই। ফলে আমাদের এখানে এই যে কোয়ালিটি কম্প্রোমাইজ করে পণ্য উৎপাদন করে ইউরোপ আমেরিকা থেকে যে সুযোগ পাই, এটা পুবে পাওয়া যাবে না। এই জন্য আমাদের এই এক্সপোর্টাররা পুবে যেতে চায় না। এটি হচ্ছে একটি কারণ আর কি, মানে এই ফাঁকি ঝুঁকির চেষ্টাটা তারা সুযোগ নিতে চায় পশ্চিমে। এই যুদ্ধ এটা হচ্ছে খেলা। এইটা ইরানে একটা নতুন রেজিমকে আনতে হবে, যেটা এখন চেষ্টা হচ্ছে ওই যে আগের শাহের যে ছেলে তাকে দিয়ে এখানে একটা নতুন রেজিম প্রতিষ্ঠা করা ইরানে। এখন এইটা করতে পারবে কিনা এইটা নির্ভর করবে এই ইরানের ভিতরে সিআইএ অলরেডি এই মানে ইরানের বর্তমান শাসকদের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট প্রপাগান্ডা এবং নানাভাবে চেষ্টা করছে। সেইখানে তারা কতটা সফল হতে পারবে। কিন্তু সর্বশেষ পরিস্থিতি যা আশ করা যায় যে বর্তমান সরকারের বিরুদ্ধে, ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে অসন্তোষ আছে জনগণের মধ্যে, কিন্তু এই যুদ্ধ লাগার প্রেক্ষিতে সেই অসন্তোষটা কিন্তু এখন প্রশমিত হয়ে গেছে অনেকাংশে। এই ইরানের ঘটনা এবং সাদ্দাম হোসেনের ঘটনা ইরাকের মানে একদম হুবহু সেম কপি, একেবারে মানে এর মধ্যে কোনো 19-20 নাই। ইরাকে আক্রমণের মূল কারণ ছিল সাদ্দাম হোসেনকে সরানো, ইরানে আক্রমণের মূল কারণ হচ্ছে বর্তমান এই রেজিমকে সরানো। 2 হচ্ছে এই ইরানের এই পারমাণবিক নিরস্ত্রীকরণের আলোচনা। ইরাকেও ছিল যে এই পারমাণবিক সাদ্দাম হোসেন ওখানে তার পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু যেটা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে, ভুল প্রমাণিত হয়েছে, সেটা তো তারা জেনেই করেছে। যে একইভাবে এখানেও যে নিরস্ত্রীকরণের কথা বলা হচ্ছে, সাদ্দাম হোসেনের নিরস্ত্রীকরণ একই কথা হচ্ছে। এবং আলটিমেটলি তখন পার্সিয়ান গালফের তেল ক্ষেত্র দখল, এখন হচ্ছে ইরানের তেল ক্ষেত্র দখল। দ্য সেম থিং, ইরাক অ্যান্ড ইরান। এটা তো এখন এই ক্ষেত্রে এই মুহূর্তে আলটিমেটলি কি করবে? তো আমি তো ধরেন এই আমার কাজের অভিজ্ঞতার ক্ষেত্র হচ্ছে আসলে এই বিষয় না, ইকোনমি। আমি মূলত স্মল কটেজ ইন্ডাস্ট্রিজ নিয়ে কাজ করেছি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে কাজ করেছি, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং নিয়ে কাজ করেছি। এই জায়গাগুলো টুকটাক সামান্য বুঝি।
আর এই সুবাদে বুঝতে যে আনুষঙ্গিক ইকোনমির এই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করি। এই বর্তমানে এই যে ফ্ল্যাট হারে শুল্ক বাড়িয়ে দিল না, 115% পর্যন্ত চিনির উপর আরোপ করলো, আর সর্বনিম্ন 5% ছিল, আমাদের জন্য করেছিল কত 33% না 35%, 37%। আচ্ছা, এটি হচ্ছে আমেরিকার লোকাল ইন্ডাস্ট্রি খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। এই খারাপের কারণ হচ্ছে তাদের প্রোডাকশন কস্ট অনেক হাই, যে দামে চীন তার পণ্য আমেরিকার বাজারে পাঠালে তার অনেক কম পয়সায় কনজিউমাররা এটা কিনতে পারে। সেই জায়গায় তার লোকাল ইন্ডাস্ট্রি যা যা করে সেই লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে সেভ করা, মানে অন্যান্য কারণের মধ্যে প্রধান উদ্দেশ্য ছিল এই শুল্ক বাড়ানোর পেছনে তার লোকাল ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা। তো এটা তো একটা কৌশল, যে শুল্ক অন্যের মানে চীনা পণ্য যদি না যায়, এরকম অন্যের পণ্য যদি না যায়, তাহলে তার লোকাল ইন্ডাস্ট্রিগুলো একটু বাঁচে। তো এই লোকাল ইন্ডাস্ট্রিগুলো বাঁচানোর আরেকটি উপায় হচ্ছে তার যদি এই যে বর্তমানে যে তেল ব্যবহার হচ্ছে, এই তেলের দাম যদি আরেকটু কমিয়ে রাখা করা যায়, বা তেলের প্রবাহটা যদি এই মিডল ইস্টের উপরে দীর্ঘদিনের জন্য আরেকটু বহাল রাখা যায়, ফলে তার লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য এই তেলের এই মধ্যপ্রাচ্য ভিত্তি উচ্ছেদ তেল তার জন্য নিরাপদ হওয়া, সাপ্লাইটা নিরাপদ হওয়া আরও জরুরি। আর থার্ড হচ্ছে যে ওদের সোসাইটিতে আমাদের লোকজনটা যেরকম নড়ে চড়ে কোনো বিষয় হলে, ওদের পিপুল কিন্তু এগুলোতে অভ্যস্ত না। ফলে ওখানে এই মানে এই বুশ কী করলো, মানে ওদের ডেমোক্রেটরা কী করলো আর কনজারভেটিভরা কী করলো, এগুলো নিয়ে ওরা ওই সাধারণ মাসের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া নাই। কিন্তু যুদ্ধে যে ইরাকের যুদ্ধে আমেরিকাকে যে এই শুধু মানে টাকার কথাটা কেউ উল্লেখ করলেন আমার যেভাবে উপস্থাপনায়, সেটা তো আছেই, সেটা ছাড়াও তার যে মর্যাদার জায়গাটা ক্ষুণ্ণ হয়েছে, যে ইরান থেকে আমরা চলে আসার পরে লোকজন আমাদেরকে গালাগালি করেছে, এটি তার মর্যাদার উপরে, এটি কিন্তু মানুষ এই যে আত্মমর্যাদার জায়গাটা থেকে নিয়েছে। ইরানের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস যদি ঘটে, সেটি কিন্তু তার দেশের জনগণ ভালোভাবে নেবে না। যে একবার যে কাজ তুমি ইরাকে করেছো, সেই একই কাজ তুমি আবার ইরানে করে এই জাতি হিসেবে আমাদেরকে এরকম অপমানিত অপদস্থ করা এবং এত মানুষ এই আত্মাহুতি দেওয়া, এটি খুব কষ্টের বিষয়। তার বহু সোলজার কিন্তু শুধু যে ইরাকে সোলজার গিয়েছে তা না, তার সোলজারও এবং ন্যাটোর, শুধু আমেরিকার না, ন্যাটোর অন্যান্য দেশের সোলজাররা ওখানে আহত নিহত হয়েছে। তো আমার মনে হয় যে এই যুদ্ধ কিছু না, জোর করে ইরানকে টেবিলে বসানো, আলোচনার টেবিলে, সোজা কথা, তাকে বাধ্য করা, একটা অন্যায্য চুক্তিতে সই করতে বাধ্য করা, যেটা তারা সাদ্দাম হোসেনকে করতে চেয়েছিল। এখনও তারা একটা এই পারমাণবিক আলোচনায় যেটা রাজি না ইরান, এরকম শর্তেও তাকে চুক্তিতে বাধ্য করা, এটি হচ্ছে আসলে। তো এই সেই জায়গা যদি নেগোসিয়েশনে ওই নিয়ে যেতে পারে ইরানকে, তাহলে মোটামুটি থেমে যাবে। এবং একটা ধারণা যে এক ধরনের এই কথাটা বলতেই হবে, না বললে অন্যায় হবে, এই সমস্ত কিছু কোনোদিনই ঘটতে পারতো না। এই ইরাকেও ঘটতো না, মিডল ইস্টের এই যে গাজায়ও আক্রমণ হতো না, আর ইরানে তো হতোই না। সেটা হলো আমাদের এই যে শেখ পরিবারগুলো তাদের নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, অগণতান্ত্রিক যে মধ্যপ্রাচ্যের সরকারগুলো, তারাই হচ্ছে তাদের এই রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য আমেরিকার এই চাটুকারিতা তোষামতি করে, এবং সেই সুযোগটা আমেরিকা নিচ্ছে। অর্থাৎ তারাই হচ্ছে তাদের লোকাল ভেন্ডর, এই মধ্যপ্রাচ্যের এই শেখেরা, তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জনস্বার্থকে আত্মাহুতি দিচ্ছে, তার তেল ক্ষেত্রকে, তার মানুষকে, তার সব কিছুকে বিসর্জন দিচ্ছে। ফলে এই মিডল ইস্টে যদি গণতান্ত্রিক চিন্তার বিকাশ না ঘটে, তাহলে আমেরিকার এই একচেটিয়া প্রভাব, আমেরিকার না, পশ্চিমের একচেটিয়া প্রভাব বাড়তেই থাকবে। এবং এটাকে যদি স্থায়ীভাবে নিরসন করতে হয়, তাহলে মধ্যপ্রাচ্যে আমি উস্কে দেওয়ার মতো করে বলতেছি, গণতান্ত্রিক চর্চার আন্দোলনকে এই উৎসাহ যোগানো দরকার। আমরা যারা গণতন্ত্রের কথা বলি, কিন্তু দুর্ভাগ্যজনক, ওই এটা যেন আপনারা ভুলভাবে নিয়েন না, আমাদের এই যে জেহাদি জনতা ওই ইসের জন্য মানে ইরানে আক্রমণ হচ্ছে, একটা টু শব্দ নাই। কেন নাই জানেন? ওই যে এই পশ্চিমের থেকে নির্দেশ না পাওয়া পর্যন্ত, মধ্যপ্রাচ্যের শেখেরা কিছু না বলা পর্যন্ত তারা কিছু বলবে না। ফলে আপাত সমাধান হচ্ছে
আমাদের বেঁচে থাকার জন্য আমরা যা যা বললাম যে আমাদের এই যে অবস্থার মধ্যে বার্গেনিং করে নিজেদের সততা দিয়ে নিজেদের এম্বাসি সচল করে এই লোকবল দক্ষ করে পাঠানো, আর দীর্ঘমেয়াদে হচ্ছে মধ্যপ্রাচ্যের গণতন্ত্রের সংগ্রামকে যদি উৎসাহিত করা যায় তাহলে এটা স্থায়ীভাবে পশ্চিমের হস্তক্ষেপ বন্ধ হবে। অনেক ধন্যবাদ। আমি সরি খুব